ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আর আজ দেখুন কি আমার সঙ্গে পিঙ্কি পিঙ্কি বাবলি। থ্যাংক ইউ। কেমন আছো? আমি ভালো আছি। আর তোমাকে দেখে তো আরো এখন মনটা ফুরফুরে হয়ে গেল। আর সঙ্গে যে বেজার মুখে বসে আছে, না বেজার তার মুখে নাম না। হচ্ছে আবির। আচ্ছা তুমি বলো তো। গোলাপি আবির ছড়িয়ে দিয়ে থ্যাংক ইউ। শর্মিলা শো হাউসে এত ভালো ক্যামেরা ওয়ার্ক এই প্রথমবার হচ্ছে ইন্টারভিউতে। পেছনে আছে রাজ চক্রবর্তী। রাজ করেন যিনি, তিনি আজকে রাজ শর্মিলা দরবার। শো হাউসে কৃপা করে ক্যামেরাম্যান হয়েছে। তো রাজ চক্রবর্তী একটি ছবি বানিয়েছেন যেটা স্বাধীনতা দিবসে স্বাধীন মানে মুক্তি পাচ্ছে আর কি। তো বাবলি, তোমাকে এখনই লোকে দারুণ ভাবে অ্যাকসেপ্ট করেছে, কারণ গানটা এখনই ভীষণ হিট, সুপার হিট। গানটা সবার মনে মনে এবং স্ক্রিনে স্ক্রিনে ঘুরছে। তো কেমন লাগছে বলো প্রথমে? খুব ভালো লাগছে, কারণ আমরা প্রত্যেকটা কাজ করি যাতে মানুষের বিনোদন হয় এবং মানুষের কাছে প্রচুর মানুষের কাছে পৌঁছয়, এবং মানুষের ভালো লাগার জন্যই আমরা অতটা পরিশ্রম করে অনেস্টির সাথে একটা কাজ করি। আর যখন মানুষের ভালো লাগে তখন তো সেটা সব থেকে বড় পাওনা। আর এই ছবিটির ক্ষেত্রে আরো বেশি বলবো সেটা কাজ করছিল এই কারণেই, কারণ এটা একটা বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস বাবলি। সেই গল্পটি উপন্যাসটি বহু মানুষ পড়েছেন, এবং যখন থেকে আমরা এই ছবিটি অ্যানাউন্স করেছিলাম তখন থেকে কিন্তু মানুষ খুব উৎসাহিত ছিলেন এবং নস্টালজিক হয়ে পড়েছিলেন যে আমরা এতবার গল্পটা পড়েছি। কেউ বলছে ক্লাস 8-এ ইতিহাস বইয়ের ভেতরে লুকিয়ে গল্প পড়েছিলাম, কেউ বলছে মাধ্যমিকে অঙ্কের খাতার ভেতরে লুকিয়ে পড়েছিলাম। তো এই গল্পগুলো কোথাও আমাদের গল্পের সাথে জুড়ে গেছিল, এবং আমরাও চাই তাদের এক্সপেকটেশন পূরণ করতে, এবং সেটার জার্নিতেই আমরা নেমে পড়েছিলাম। এখন সবে মানুষ ট্রেলার দেখে একটা কি বলবো ছোট্ট ভার্ডিক্ট আমরা পেয়েছি, সবারই খুব ভালো লাগছে। 5 মিলিয়নের ওপরে আমাদের ভিউজ হয়ে গেছে, আর পুরো ছবি দেখার পর দর্শক বলবে। এবং এখন পাতায় পাতায় মিলিয়ে মিলিয়ে দেখতেও পারবে যে তাদের স্মৃতির সঙ্গে এই বাবলি কিভাবে তাদের মিলে যায়। এবং যে যিনি বসে আছেন এখানে, বাংলা ছবির উত্তম কুমার। না না একদম এইসব কথা বলাই অপরাধ। বলাই ভুল, অপরাধ। না না একদম। এই কথাটা বললে অনেক মেয়ে খুব খুশি হবে। না না এটা উচিত না। উনি একজনই। তোমার ক্যারিজমায় তো সবাই মুক্ত, এবং আমি এটা আমার ভাবতে খুব ভালো লাগে। শুনলাম যে তোমাকে ওই ক্যারিজমার জন্যই পছন্দ করা ছিল বুদ্ধদেব বাবু। আচ্ছা হ্যাঁ, এটা আমাকে রাজ আগে বলেনি, পরে বলেছে শুটিং এর পরে। আমি তাতে খুবই খুশি, এবং সেই সঙ্গে সঙ্গে মন খারাপটাও একটু বেশি, কারণ উনি এই মুহূর্তে আমাদের মধ্যে নেই। পুরো ছবিটা যখন আমরা রেডি করে ফেললাম তখন বাকি দর্শকরা তো দেখবেনই, সেটা তো তাদের তো আমরা বারবারই বলছি আসুন দেখুন। উনি দেখলে আমরা আরো বেশি আনন্দ পেতাম, সেইটা আর হলো না। একদম। এবং তিনি যখন এই উপন্যাসটা লিখেছেন তখন অনেক আমরা ছোট, মানে ছোট বলতে স্কুল থেকে বেরোচ্ছি বা স্কুল লাইফটা শেষ হচ্ছে, এরকম একটা সময়। তো তোমার কি সেই সময় তোমার উপন্যাসটার কথা শুনেছিলে বা পড়েছিলে ওই সময়? না না বাবলি আমরা একটু পরে পড়েছি, তবে বাবলি মূলত আরো বেশি করে পড়া এই সিনেমাটার কাজ যখন থেকে হবে। একবার আমার মনে হয় 2020-তে যখন আমরা সবাই গৃহবন্দী, তখন রাজ আমাকে বললো যে তোর কি আছে বাড়িতে? আমি বললাম না, বাড়িতে খুব সম্ভবত নেই বইটাতে। তো তখনও সফট কপি পাঠিয়েছিল, তখন আর একবার। আচ্ছা। এবং শুভশ্রী আর আবির দুজনেই নিজের নিজের জায়গাতে সুপারস্টার। আমি আবার এই শব্দটা শুনলে কিভাবে রিঅ্যাক্ট করবো বুঝতে পারি না। হ্যাঁ, আসলে এই শব্দগুলো নিজের নিজের জায়গায় বললাম না, এই শব্দটাতে আমরা দুজনেই কেউ বিশ্বাস করি না। আমার কিরকম একটা বুঝতে পারি না, আমি একটু কনফিউজ হয়ে যাই যে কিভাবে রিঅ্যাক্ট করবো, খুশি হব নাকি প্রত্যাশার চাপ নাকি রেগে যাবো বুঝতে পারি না। তাই এমনি আমরা চাই আমাদের কাজ মানুষ দেখুক, মানুষ ভালোবাসুক, এরকম পাগলামি দেখা। তবে এই ট্যাগটাতে খুব একটা বিলিভ করি না যে সুপারস্টার। খুব সুন্দর উত্তর। আবির, বুদ্ধদেব গুহর উপন্যাস মানে কি বলবো, তার পাতায় পাতায় এমন ভাবেই ডেসক্রিপশন থাকতো, এত সুন্দর বর্ণনা থাকতো যে আমরা পর পর পড়ে যেতে পারতাম। এবং একজন সিনেমা মেকারের কাছে তার উপন্যাস ভীষণই একটা অ্যালিওরিং, মানে খুব প্রলোভিত করে আর কি, লোভনীয় ব্যাপার সেটা। তো তোমার পড়া বুদ্ধদেব গুহর উপন্যাস কোনটা তোমার সব থেকে
পিওর লিস্ট। দেখো আমি বুদ্ধদেব গুহর প্রথম যেটা পড়েছিলাম সেটাই মাধুকরী। এবার তুমি বুঝতে পারছো কিরকম এফেক্ট হতে পারে এবং যে বয়সে আমি পড়েছি। তারপরে অন্যান্যগুলোও পড়েছি, সেটা কোয়েলের কাছে হতে পারে, একটু উষ্ণতার জন্য হতে পারে, ইভেন চানঘরের গান যেটা কিনা প্রথাগত উপন্যাস তো নয় ওটা, সেটাও পড়েছি। প্রথম দিকে আমি বলবো যে বুদ্ধদেব গুহর উপন্যাস পড়ে অ্যাকচুয়ালি আমরা প্রেমে পড়তেও শিখেছি, যে এরকমও হয়। এবং তার সঙ্গে তুমি তুমি যেটা বললে প্রকৃতি প্রেম, জঙ্গল, খাওয়া দাওয়া, এই যে ওনার লেখার একটা আলাদা মেজাজ ছিল, একটা আভিজাত্য ছিল, সেটা তখন প্রথম যখন পড়েছি ওনার লেখাতেই সেটা প্রথম পেয়েছি। মানে অন্যান্য লেখার থেকে সেগুলো খুবই পছন্দের, কিন্তু এটা একটু আলাদা করে দিত। আর অবশ্যই প্রেমে পড়ার একটা আলাদা ছাড়পত্র ছিল ওনার। ওনার বই বেশ একটা রোমাঞ্চকর অনুভূতি হতো, যে ওরে বাবা এসব, আচ্ছা এরকম একটা ব্যাপার। একদম। এবং আমাদের কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ Correct, হওয়ার সেই correct. সেই যে একটা ইয়ে থাকে না, রুট ম্যাপ থাকে, ওই রুট ম্যাপটা উনি খুব ভালো বুঝতেন। তুমি যখন এই চরিত্রটা, মানে প্রত্যেকটা চরিত্রটা আলাদা আলাদা টিউনিং থাকে, টিউনিং বলবো যে প্রেমেরও এক একটা টিউনিং থাকে। এবং তুমি রাজ চক্রবর্তী ডিরেকশনে তো বটে, তোমার নিজেরও একটা ইয়ে থাকে, যে পরিণীতার থেকে আমি দেখেছি এক ধরনের। তারপরে হাবজি গাবজিতে তোমার তোমার যে কোশ্চেনটা একটু আগেই রাজের সঙ্গে কথা হচ্ছিল, যে ওই সাসপেন্সটা চেপে রেখে যেরকম অ্যাক্টিংটা তুমি করেছিলে, সো ন্যাচারাল। আর এখানে তোমার মানে তুমি কিভাবে বাবলি চরিত্রটাকে মেলে ধরলে এখন? দেখো, যেটা একটা শারীরিক মানে ফিজিক্যাল প্রেজেন্সও ওখানে ম্যাটার করে। মেয়ে বাবলি চিপচিপে রোগা নয়, মোটা। এই আমার মনে হয় ফিজিক্যাল প্রেজেন্সটা হচ্ছে ফার্স্ট নাম্বার ওয়ান, যেটা আমার সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল, এবং যেটা আমি অ্যাচিভ করেছি মেন্টালি আমি বলবো প্রথমে। কারণ আমাদের নায়িকা মানেই তো একটা স্ট্যান্ডার্ড বিউটিতে আমরা ফেলে দিই, এবং যেটা গল্পেও বলা আছে যে আমার মতো মোটাসোটা মেয়েরা নায়িকা হয় না কেন। সো সেই স্ট্যান্ডার্ডটাকে ভাঙা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, যেটা আমি করতে পেরেছি, অ্যান্ড আই ওয়াজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইট। অ্যান্ড চরিত্রটার ক্ষেত্রে আমি বলবো, যেরকম তুমি বললে যে প্রত্যেকটা ছবির ক্ষেত্রে যখন আমার কোনো কাজই দেখবে সেখানে শুভশ্রীর ছোঁয়া তো কোথাও থাকেই না, অন্যান্য চরিত্রের ছোঁয়াও যাতে না থাকে সেই চেষ্টাই আমরা সবাই করি। এবং বাবলির ক্ষেত্রে যেটা স্পেশালি করেছিলাম, বহুবার গল্পের বইটা পড়েছিলাম, লেখক কিভাবে ভেবেছেন, যেহেতু নিশ্চয়ই শুনেছো তুমি, রাজ বলেছে যে মানে আমি এবং আবিরদাই ওনার জন্য, মানে উনি মনোনয়ন করেছিলেন আমাদের নাম। তো বারবার করে পড়ে বোঝার চেষ্টা করেছিলাম যে কোন সাইকোলজি থেকে উনি চরিত্রগুলোকে, উত্তর আধুনিক ছিলেন, মানে অ্যাজ পার্সোনা বুদ্ধদেব গুহু ইজ আল্ট্রা মডার্ন। অ্যাবসলিউটলি, মানে উনি যে সময় লিখেছিলেন সে সময় আমি জন্মাইনি, বাট যখন আমি পড়েছি আমি রিলেট করতে পেরেছি। মানে মানে প্রেমটা তো আমার মনে হয় একটা ইউনিভার্সাল ফিলিং, সেটা মানুষ সবসময় মানে ইট হ্যাজ টু বি রিলেটেবল উইথ টাইম, উইথ এভরি টাইম। সো আমার মনে হয় যে বাবলি চরিত্রটা করার সময় আমি যে যে জিনিসগুলো মাথায় রেখেছি, অফকোর্স ডিরেক্টরের ভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। সো ডিরেক্টরের সাথে কথা বলে যে এত বুদ্ধিদীপ্ত একটি মেয়ে, এত পড়াশোনা জানা একটি মেয়ে, সে কথা বলবে কিভাবে, অতটা একটা ওজন নিয়ে সে চলাফেরা করবে কি করে, যেখানে স্মার্টনেসটা তার বজায় থাকে। শি ইজ ভেরি উইটি, শি ইজ ভেরি কনফিডেন্ট, অ্যাট দ্য সেম টাইমস অনেক সেলফ ডাউটস আছে। এত সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ইমোশন আছে না, যেটা তুলে বার করাটা খুব ইম্পর্টেন্ট। এবং যেটা আমি বারবার বলছি যে কিছু কিছু সিম্পল চরিত্রে যেখানে অস্ত্র থাকে না, সেই চরিত্রগুলো করা কিন্তু আরো ডিফিকাল্ট হয়ে যায়, আরো চ্যালেঞ্জিং হয়ে যায়, যেটা দর্শকের কাছে যেন রিলেট করতে পারে দর্শক। আচ্ছা, আবিরকে প্রশ্ন করবো। আমি একজন সুদর্শন পুরুষ একজন নারীর কিসে আটকায়, মানে যে হুক করে না, বলে যে আমার আমার মানে এমনিতে প্রেমের বা সৌন্দর্যের ধারণাটা অনেকটা বাণিজ্যিক। মানে একটি মেয়েকে কিরকম দেখতে হলে একটা পুরুষের পছন্দ হবে, সেটা অনেকটা বাণিজ্যই ঠিক করে দেয়। বুঝতে পারছো আমার কথাটা? তো কিন্তু যেটা বললো এক্ষুনি শুভ, যে কিছু স্ট্যান্ডার্ড থাকে, সেট স্ট্যান্ডার্ড থাকে। হ্যাঁ, বিউটি স্ট্যান্ডার্ড, সেসব থেকে বিউটি স্ট্যান্ডার্ডই শুধু নয়, সেখানে নানা রকম মানে নানা রকম প্রোডাক্টস আছে, নানা রকম কম্পিটিশন আছে, যেটা আস্তে আস্তে ঠিক করে যে না, এই মেয়েটি অসুন্দর, এই মেয়েটি সুন্দর।
কিন্তু সেসব ব্যতি রেখে একজন পুরুষের, মানে একজন ভীষণ হ্যান্ডসাম পুরুষের এমন একজনকে পছন্দ এত হয়, কিছু বলে সেটা এত কিছু বলে টুলে পুরুষের আগে হ্যান্ডসামটা জুড়লে কেন? তুমি তো ওখানে আচ্ছা, স্ট্যান্ডার্ড আমি তৈরি। তো দেখলে হ্যান্ডসাম না ছাড়া না আর তুমি কিছু বলতে ইচ্ছে কেন করে বলছি, না। তুমি তো এই তুমিও তো এত এখানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বলে একটা দিয়েছো। স্ট্যান্ডার্ড দিলে তো, আচ্ছা, দেখেছো ঠিক আছে, কত দিলাম। মান ভিতরে এই সম্মানটা ব্যাপারগুলো পুরুষ থাকে। হয়ে এই দেখো কত ভিতরে ব্যাপারগুলো থাকে। এটা কিছু করার নেই, আমরা এইভাবেই আমাদের সিস্টেম এইভাবে তৈরি হয়েছে। বাট আমার মনে হয় যে প্রত্যেক মানুষের পছন্দ অন্য মানুষের তুলনায় আলাদা। সে কিসে আকর্ষিত হবে সেটা তার উপরেই নির্ভর হয়, এবং যখন বয়স কম থাকে তখন এই বাহ্যিক যে বিষয়গুলো সেগুলো একটু বেশি প্রভাবিত করতে পারে, কারণ তখনও আমাদের সেই মেচিউরিটিটা আসে না, হয়তো বুদ্ধি বিবেচনা তো বয়সের সাথে সাথে বাড়ে। তাই কম বয়সী যারা তারা হয়তো একটু বেশি প্রভাবিত হয়ে পড়ে, যেটাকে তুমি বাণিজ্যিক মাপকাঠি বলছো। বাট উইথ এজ উইথ এক্সপিরিয়েন্স তখন সে নিজের একটা স্বাধীন মতামত তৈরি করতে পারে, এটাই তফাৎ হয়। এই এই উপন্যাসের যে নায়ক, হুম তার ক্ষেত্রেও কিন্তু এটা খাটে, মানে হুম সে তার ক্ষেত্রেও সৌন্দর্যের ধারণা ভীষণ অন্যরকম, বা দর্শকের কাছে, পাঠকের কাছে সে একটা হুম অন্য বার্তা দেয় হুম। আর কি। তো তুমি যখন চরিত্রটা প্লে করেছো, কি কি জিনিস তুমি মাথায় রেখেছিলে, মানে চরিত্রটা অভিরূপ সেনের করবার চরিত্রটা সময়? করতে হ্যাঁ। হবে। আবার বলি যে যেটা আমাদের বারবারই আমাদের আলোচনায় উঠে আসছে, যে একটা লেখা বা একটা উপন্যাস বা একটা গল্প যদি সেটা খুব পছন্দের হয়, সেখান থেকে যখন সিনেমা তৈরি হয় বা কোনো টেলিফিল্ম তৈরি হলো বা এই ধরনের, তখন একটা অনেকে একটু খুঁতখুত করেন, অনেকের মন খারাপ হয়, রাগ হয় যদি তাদের বইটা পড়ার সময় যে ছবিটা তৈরি হয়েছিল মাথায় তার সঙ্গে যদি না মেলে। কিন্তু সেটা কিন্তু অনেক সময় নাও মিলতে পারে, কারণ এটা ডিরেক্টরস মিডিয়াম, তিনি যেভাবে ছবিটা দেখেছেন বা দেখাতে চাইছেন তাই আমরা দেখাবো। তবে বাবলির ক্ষেত্রে সেই রিস্ক খুব একটা নেই, যেরকম আমরা বইয়ে পড়েছি তার খুব কাছাকাছি। এবার আমার কাছে বইটা আমি পড়েছিলাম, কিন্তু আমি সবসময় যখন একটা সিনেমা করি, সেটা সাহিত্যধর্মী সিনেমা হলো, পরিচালক কিভাবে দেখাতে চাইছেন সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়। অভিরূপ সেন হচ্ছে একদম প্রকৃত অর্থে বুদ্ধদেব গুহর হিরো, যিনি কি সবই পারেন এবং সব খুব ভালো পারেন, এরম নয় যে একটু একটু করে পারেন, সবই খুবই চৌকস সব ব্যাপারে, অথচ অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত বিনয়ী। এরকম একটা চরিত্র, কিন্তু আনএজিউমিং ওনার, মানে অভিরূপকে দেখে, কাজেই প্রথম দেখলেই ওটা বোঝা যাবে না যে এত কিছু করতে পারে। সেইটা আমার একটা ব্রিফ ছিল। বাকি আমি বলবো লুক অ্যান্ড ফিল ওয়াইজ রাজের কিছু কিছু প্ল্যানিং ছিল, যেটা ও এক্সিকিউটও করেছে সেইভাবেই, এবং তাতে আমাদের যে টিম, ধরো আমাদের মেকআপ টিম, আমাদের হেয়ার স্টাইলিং টিম বা আমাদের কস্টিউম টিম, তারাও সেই অনুযায়ী কাজ করেছে। তার ফলে শুধু ওই সময়টা নয়, দেখে একটা হয় না, এইটাই হচ্ছে মজা, যখন তুমি পড়ছো তখন তুমি নিজের মতো করে ভাবতে পারছো, কিন্তু যখন তুমি সিনেমা দেখছো তখন সামনে সেটা দেখতে পাচ্ছ। এবং এই বাবলির ক্ষেত্রেও বলি বা যে কোনো ছবির ক্ষেত্রে, যখন প্রথমবার স্ক্রিনে কেউ আসে তখন একটা প্রাথমিক ধারণা কিন্তু তখনই তৈরি হয়ে যায়। এবার পুরো গল্প জুড়ে বিভিন্নভাবে সেই চরিত্রটাকে দর্শকরাও চিনতে থাকেন, ও আচ্ছা এইভাবে রিয়েক্ট করছে। তো আমার কাছে সেটাই ব্রিফিং ছিল। খুব সুন্দর করে বললে। 15ই আগস্ট এমন একটা দিন, এর আগে পর্যন্ত আমরা জানতাম যে ওই দিন পেট্রিয়টিক ছবি, মানে দেশপ্রেমের ধাঁচের কোনো ছবি রিলিজ করবে 15ই আগস্টে। সেইভাবেই গেম প্ল্যান সাজানো হতো, সেইভাবেই প্রডিউসাররাও ভাবতেন ওই সময় যদি এই ধরনের ছবি হয় তাহলে দর্শক দেখতে যাবে। এটা পাল্টে গেছে এখন। তোমাদের যে ছবিটা 15ই আগস্ট রিলিজ করছে সেটা মানে ভালোবাসার ছবি, প্রেমের প্রেমের ছবি। ছবি। হ্যাঁ। তো এটা নিয়ে কি বলতে সো এখন মানে স্বাধীনতার সংজ্ঞাটাও প্রথম থেকেই এটাই ছিল মনে হয়, কিন্তু এখন অনেক বেশি আমার মনে হয় ডেপতে গিয়ে মানুষ ভাবে যে স্বাধীন তুমি যে কোনো পরিস্থিতিতেই থাকতে পারো। স্বাধীনতা দিবস পালনের সময় যে শুধু পেট্রিয়টিক ছবিই দেখতে হবে তার কোনো মানে নেই, কারণ তুমি প্রেম করতে করতেও স্বাধীন ফিল করতে পারো। সো একটা প্রেমের ছবি দেখার সময় প্রেম প্রেমিক প্রেমিকারা যে যে কোথায় চলে যাবে, ধরো জঙ্গলে পাহাড়ে বাবলি এবং অভিরূপের সাথে যেখানে চলে যাবে, সেখানে তো তারা স্বাধীনই ফিল করবে। না, এটা ওদের স্বাধীনতা দিবসে স্বাধীনতা। হ্যাঁ এরকম একটা ধারণা আছে যে ওই বিষয়ে, কিন্তু সেটা আমার মনে হয় না যে সবসময়। আমি কি অন্য ছবির নাম বলতে পারি? না, আমার স্বাধীনতা দিবস আগে অন্য ধরনের ছবিও রিলিজ করেছে এবং সেটা হ্যাঁ, দর্শকের ভালোবাসাও পেয়েছি। আমার কাছে বা আমরা যারা দেশকে ভালোবাসি আমাদের কাছে অত্যন্ত গর্বের একটি দিন, এবং আমরা সেই শুভেচ্ছাও সমস্ত দর্শকদের জানাচ্ছি, স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানাচ্ছি। আহ, এবং যে কোনো স্বাধীনতার শুরুটা কিন্তু হয় স্বাধীন ভাবনা চিন্তা থেকে। কাজেই এটাও আমরা বলছি যে দর্শকদের উপর আমরা সেরকমভাবে কিছু চাপিয়ে দিতে চাইছি না, আমরা একটা ভালোবেসে ভালোবাসার ছবি তৈরি করেছি। আপনাদের যদি মনে হয়, আপনারা যদি আমাদের ভালোবাসেন, আপনাদেরও যদি সেরকম মুড হয়, তাহলে আপনারা বড় পর্দায় এসে ছবিটা দেখুন।
থ্যাংক ইউ সো মাচ। ছবির জন্য, বাবলির জন্য অনেক অনেক থ্যাংক ইউ। শুভেচ্ছা রইলো। এবং 15ই আগস্ট থেকে রিলিজ করছে কারেক্ট। এই ছবি, এবং আপনারা নিকটবর্তী Thank you. প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই ছবি দেখবেন, সবাই মিলে দেখবেন। আর থ্যাংক ইউ। তোমাদেরও ধন্যবাদ। শর্মিলা শো হাউস চ্যানেলে তোমরা যদি কিছু বলতে চাও, আমরা সদ্য 1 মিলিয়ন ক্রস করেছি। কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস। আমি শুধু এটাই বলতে চাই যে 15 তারিখ থেকে একটা লম্বা ছুটি আছে, সো কাজের বাহানা চলবে না, সবাই সিনেমা হলে এসে বাবলি ছবি দেখবে। তারপরে রাখিও আছে, টানা সবকিছু পুরো আছে। 15 থেকে টানা 19 তারিখ অবধি একটা ছুটি আছে, সবাই সিনেমা হলে এসে বাবলি দেখবে। ডিটো। শর্মিলা, তোমাকে অনেক শুভেচ্ছা। তোমার শর্মিলা শো হাউসের এই জয়যাত্রা এইভাবেই এগিয়ে যাক। আর অনেকদিন পরে আমি তোমার শো হাউসে এলাম। হ্যাঁ, হাই। সেটাই। আর বাকি বাকি যা যা গল্প আমাদের আছে সেগুলো আমরা বড় পর্দার জন্য বাঁচিয়ে রাখলাম, যাতে আপনারা 15ই আগস্ট থেকে বড় পর্দায় এসে চুটিয়ে উপভোগ করতে পারেন। থ্যাংক ইউ।